ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না, আমি বাংলাদেশ আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশ আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না, কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার দাও মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আমি মানলাম শফিক ভাই। না, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশে মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা আসলে আপনারা এই ভয়টা অমূলক না, কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই বড় আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে, এথিক্সের দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি I got it। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন। অবশ্যই আমরা রিভিউ করবো, আমি কথা দিলাম আমরা রিভিউ করবো, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মানা করছি তা না। আমার অনেক দিন এই অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনিই বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি, ব্যাপারটা কি এরকম? You wanted to make a point? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন ট্রেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে, শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস এরকম বলেছেন, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা মধ্যে থেকে 2-3জন সরকারেও আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেওয়া মাঠে নামছেন। এইটা
আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? না, আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না। আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না। এবং দিজ আর স্মার্ট গাই, মাহফুজ বলেন, নাহিদ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলোতে। আমি তো কিছু যখন ডিবেট গুলো হয়, দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন, যে তাকে আমি নিয়ে আসা হয়েছে এক ধরনের ফেভার করা, সেগুলো না। আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিংস থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে, ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আক্রায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি, এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা ইয়েদেরকে, একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন, এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই। আর অন্যান্য সমস্ত কিছুতে, আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি, হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে, এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে, যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন, সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ। তারা দেখেছে যে ওদের যে 9 জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে 8টা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না, এটা কোনো সেক্টারিয়ান ভায়োলেন্স না। তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের উচিত ছিল বলা যে না, আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা কিন্তু তারাও তো চুপচাপ। তারা তো বলা উচিত ছিল যে নেত্র নিউজ যেটা তাদেরকে বলেছে। 9 জনের মধ্যে 8 জন সংখ্যালঘু যারা মারা গেছেন, তারা আসলে ধর্মীয় কারণে মারা যাননি। তাহলে এখন এইটা তো আপনি যদি এইটাকে, অথচ এটা দেখেন, আমার মনে হয় যে একটা মৃত্যুর কারণ আমরা করোনার সময় দেখেছি, আমরা করোনার সময় 11 মিলিয়ন বার এটাকে, এই ওদের রিপোর্টটা 11 মিলিয়ন বার সাইটেড হয়েছে। শফিক ভাই, ডু ইউ নো মানে কি পরিমাণ মিস ইনফরমেশন এটা তৈরি? এটা আমার কাছে মনে হয় যে মিস ইনফরমেশনের পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার এরকম ঘটনা ঘটছে কিনা। এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে, তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে। এবং এই সময়ের মধ্যে কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মারা গেলেই এইটাকে পলিটিক্যাল কিলিং বলা যাবে কি যাবে না, সেটাও আসলে একটু দেখা দরকার, নাকি পলিটিক্যাল কিলিং হয়েছে। কারণ একটা মৃত্যু, শফিক ভাই আপনি জানেন, আপনি মাঠে সাংবাদিক ছিলেন, যে একটা মৃত্যুকে আসলে নানাভাবে, রাশমন সিনেমার মতো নানাভাবে ব্যাখ্যা করা যায়। এটা আপনি চাইলে এটা ব্যাখ্যা করতে পারবেন। জি এটা ব্যাখ্যা করতে পারবেন। আমার এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন ফোনে, উনাকে আহ্বান করলেন যে আপনি আপনাদের দেশের সাংবাদিকদেরকে পাঠান, তারা এসে দেখে যাক, তারা নিজেরা। যা ধরেন, আমি যদি আমার রিপোর্টটা বলি, আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ, আমি তো এটা বিশ্বাস করছি না, হুইচ ইজ নট অমূলক না। কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক এসে নিজেরা যে দেখুক,
যে আসলে ঘটনাগুলো কি হয়েছে, নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক, রিপোর্ট করুক, করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে। না, খুবই স্ট্রং একটা জায়গা। তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবি দাসের মৃত্যুটাকে আসলে কিভাবে দেখেন, মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম, সেটা যদি আবার একটু বলতেন। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন, মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও? আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প 2.0 যেটা ইয়ে হবেন, ওটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি। আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে, আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বোঝানো হয়েছে। উনি যখন ক্ষমতা নেবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন। তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে। এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো, তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে, অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে।